তুমি এখানে এসে একেবারে ছেলে মানুষ হয়ে যাচ্ছ। কি বললে? ছেলে মানুষ? নয়তো কি। এই পাহাড়ি এলাকায় তখন জগলুকে কিছুতেই আসতে দিতে চাইলে না, আর এখানে এসে নিজেই এখন জঙ্গলি ভূতটাকে সাথে নিয়ে পাহাড় থেকে পাহাড়ে সারা দিন ঘুরে বেড়াও। আচ্ছা, তোমার কি বয়স কোনোদিন হবে না? বয়স তোমার কাছে? আমার কাছে তুমি যাই হও, কিন্তু বৌমা কি বলবি বলো তো? বৌমাকে বলো মার কাছে এলে বুড়ো ছেলেরাও ছেলে মানুষ হয়ে যায়। গারো পাহাড়ের এই এলাকায় ছেলেটার পোস্টিং হলে সেদিন অনেক কথাই ভেবেছি। পাহাড়ি এলাকায় বড্ড কষ্ট হবে। ছেলে চিরকাল শহরে মানুষ হয়েছে, তখন এক আদিম পরিবেশের মধ্যে ওর মনটা হাঁপিয়ে উঠবে। এখন দেখি এই পাহাড়ি এলাকাও একটা বিস্ময়কর জগৎ। এর আবহাওয়ায় মন মুক্ত করে দিয়েছি, এখান থেকে যেতে ইচ্ছে করে না। তোমাকে এখান থেকে কেউ যেতেও বলছে না। বৌমা তো যাওয়ার কথা শুনলেই মন খারাপ করে। বৌমা কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে বসে আছে। ওহো, মংরু, মংরু, মুখে ডাকালু সাহেব? হ্যাঁ হ্যাঁ, এই বৌমাকে খবর দে আমি এসেছি, খাবার আনতে বল। লোকের কথা মিথ্যা নয় সাইদা। লোকের কি কথা মিথ্যে নয়? লোকে বলে ইমরান চৌধুরীর মতো সুখী আর কেউ নয়। ছেলেরা লেখাপড়া শিখে বড় চাকরি পেয়েছে, সংসারে মেয়ের মতো অমন বৌমা পেয়েছি। তাছাড়া তোমার কাছ থেকে সারা জীবন যে প্রেম। চুপ করো না, বৌমা তো শুনতে পাবে। শুনুক শুনুক। তোমার প্রেম আর প্রীতিতে যেমন আমার জীবনকে ধন্য করেছ, তেমনি বৌমাও যেন জগলুর জীবনকে ধন্য করে। তোমার আমার প্রেমের এই ধারা আমার বংশের ধারায় প্রবাহিত থাক সাইদা। আমি আমি মনে প্রাণে তাই কামনা করি। আমাদের দাম্পত্য জীবনের। বলে তুমি চুপ করবে নাকি আমি চলে যাব? এসব কথা বলতে তোমার লজ্জা করে না? বেশ, তোমার যখন এত লজ্জা তখন চুপ করেই গেলাম। এবার তাহলে বৌমাকে খবর দাও, তার বুড়ো ছেলে এবার শান্ত হয়ে বসে মায়ের অপেক্ষা করছে, কেমন? জগলু কি যে লোক রেখেছে, আমরা না পারি ওর কথা বুঝতে আর ও না পারে আমাদের কথা বুঝতে। কিন্তু মংরুর সাথে আমি তো সারাদিন বসে গল্প করি। ও মংরু, হ্যাঁ হ্যাঁ, আমি তো ওর কথা বুঝতে পারছি। কত সরল, কত সহজ এখানকার মানুষ। কোনো কৃত্রিমতা নেই, ঠাট নেই। কই রে মংরু, মংরু সাহেব, এই জানলাটা খুলে দে তো। বাহ, বাইরে কি সুন্দর জ্যোৎস্না। আজ যে মাঘী পূর্ণিমা। সেদিনও এমনি পূর্ণিমা ছিল, এমনি জ্যোৎস্নার আলোয় আমার ঘর সেদিনও এমনি ভরে গিয়েছিল। কোন দিন? যেদিন মুঠোই মুঠোই জ্যোৎস্নার আবির ছড়িয়ে তুমি আমার ঘরে এলে। আবার? साहब, ओ साहब, किरे मंगरू? मुंह के छुट्टी दे साहब। दीदी साहब, मुझे जाती दे। ছুটি? আরে কেবল তো সন্ধে হলো রে। হ্যাঁ, তোদের আবার রাত আর দিন। বাঘ ভালুকের ভয় তো তোদের নেই। ঠিক আছে, একটু রাত হোক, তারপর নাই যাস। মুই এই থাকুতি পারুবি না সাহেব, এই দিন যে আছে। ও কি বলছে? বলছে আমি আর থাকতে পাচ্ছি না, আমাকে ছুটি দে। কেন? আজ ওদের মাঘী পূর্ণিমা, তো ওদের উৎসব। কিসের উৎসব? কিসের উৎসব রে মংরু? ওহি তোকে কইনু, সেই পারব। ও হো হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তুই যে তখন বললি সেই উৎসব। তাহলে তো দেখতে হয় রে। কি দেখতে যাবি? যেখান থেকে মাদলের শব্দ ভেসে আসছে, হ্যাঁ, পাহাড়ের সেখানে আছে একটা দরগা। আচ্ছা, সেই দরগার পাশে আছে একটা ফোয়ারা। বছরে এই পূর্ণিমার রাত্রির তৃতীয় প্রহরে সেই ফোয়ারা থেকে উৎসারিত হয় সলিল ধারা। সেই ফোয়ারার পানি পান করলে নাকি ব্যর্থ প্রেমের তৃষ্ণা মেটে, বুকের প্রচ্ছন্ন দহন জ্বালা নিভে যায়। যাদের মনের গহনে প্রচ্ছন্ন আছে প্রেমের বঞ্চনা, তারা ছোটে সেই ফোয়ারার পানি পান করতে। আশ্চর্য ওদের পাহাড়ি ধর্ম। আচ্ছা, সত্যি কি ফোয়ারা থেকে পানি ওঠে? না উঠলে কি বিশ্বাসে প্রেম তৃষিত মানুষ ওখানে ছুটে যাবে বলো? কি কুসংস্কার। ছেলে ছোকরার দল না হয় যায় ফুর্তি করতে, কিন্তু বুড়ো বুড়িরা যাবে কোন লজ্জায়? হয়তো ওদের মনেও প্রেমের বঞ্চনা রয়েছে, যার দহন জ্বালা নেভাতে ওরা ছুটে চলেছে। কাঁচা বয়সে মনে যদি কোনো দাগ লেগেই থাকে, তা কি বুড়ো বয়সেও থাকতে পারে নাকি?
কবে কি হয়েছে তাই নিয়ে কি মানুষ চিরজীবন হাহুতাশ করবে? দেখো, যে ফোয়ারার শীতল পানিতে মনের দহন জ্বালা মেটে, হয়তো তা সত্যি না হতে পারে। হয়তো এটা একটা প্রাকৃতিক নিয়ম। ওরা সেই নিয়মকে বিশ্বাস করেছে অলৌকিক শক্তি বলে। দেখতে ইচ্ছে করছে সেই ফোয়ারা। দেখতে? হ্যাঁ। চলো দেখে আসি। কিন্তু কিন্তু বৌমা কি বলবে বলো তো? মানুষ অনেক আশ্চর্য জিনিস দেখে, আমরাও না হয় তাই দেখতে যাব। মাংরু, মাংরু, আরে এই তোদের সেই ফোয়ারা দেখতে যাব। যাবি সাহেব? চল। শোনো, কিন্তু বৌমা? বৌমাকে না হয় বলেই এসো। দাঁড়াও তাহলে, আমি বৌমাকে বলেই আসি। ঠিক আছে। বৌমা, বৌমা। ওই সেই দরগার ভগ্ন চত্বর, চলো ওইখানটায় বসি। তুমি যে ফোয়ারাটার কথা বললে, সেই ফোয়ারাটা কোথায়? ওই তো ফোয়ারাটা ঘিরে ওরা নাচছে। ওটা ফোয়ারা নয় সাইদা, প্রেম বিদগ্ধ এক নারীর প্রাণ প্রবাহ অনন্তকাল ধরে উৎসারিত হয়ে মানুষের অন্তরে জ্বালা মেটাচ্ছে। এই ফোয়ারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিংবদন্তি হলেও এর পেছনে যে ঘটনা রয়েছে তাকে অস্বীকার করা যায় না, আর শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কি ঘটনা গো, বলো না শুনি। মংরুর মুখে শুনেছি। ঠিক আছে, চলো ঘরে চলো, সেখানেই বলবো। না, এখানেই বলো। তোমার সেই কাহিনী শুনতে যদি দেরিও হয়, হবে। রাতের তৃতীয় প্রহরে এই ফোয়ারা থেকে পানির ধারা বের হয় কিনা দেখে তবে ফিরবো। তাহলে চলো বসি। হ্যাঁ। সবাই বলে, আমার দাদার মুখে শুনেছি। এইভাবে কত দাদার মুখ যে এই কাহিনী বলে গেছে তার হদিস কেউ রাখে না। সেই সময় এখানে বাস করতেন এক সঙ্গীতের ওস্তাদ দৌলত শাহ। একদিন তন্ময় হয়ে তবল বাজিয়ে চলেছেন তিনি। কিছুক্ষণ পর সেখানে আসে চম্পা, তার মেয়ে। এসে দেখে একটি বিষধর সাপ তবলের সামনে ফনা তুলে রয়েছে। সাপটির ফনা তবলার সুরের সাথে সাথে দুলছে। দেখি চিৎকার করে ওঠে চম্পা। বাবা, সাপ! সাপ তোমাকে ছবল মারবে বাবা। কি হয়েছে চম্পা? সাপ! কোথায়? ওই যে দেখছো না? সর্বনাশ! গোখরা! ওস্তাদ যখনই তবল ছেড়ে দেবেন তখনই আক্রোশের ছবল। তাহলে কি হবে বাবা? দেখো না, ওস্তাদের ধ্যান ভঙ্গ হবে। আমার বাবাকে তুমি বাঁচাও। বাঁচাবো? আমি বললে ওস্তাদ বাঁচবেন। আমি সাপটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি। সরিয়ে নিয়ে যাবে? কি করে? বাঁশির সুরে। পারবে? পারবো। তোমাকে কামড়াবে না? হয়তো কামড়াবে। তাহলে? আমার জীবনের চাইতেও ওস্তাদের জীবন অনেক বড়। আমি বাঁশি বাজাতে শুরু করলেই সাপটা আমার সামনে যাবে, তখন তুমি ওস্তাদকে ডেকে নিয়ে যাবে। বাবা, বাবা। কি হয়েছে মা? বাহ, এমন সুরে কে বাঁশি বাজাচ্ছে মা? খোদা আজ তোমাকে রক্ষা করেছেন বাবা। তার মানে? তুমি যখন তন্ময় হয়ে সঙ্গত করছিলে তখন একটা বিষধর সাপ ফনা তুলে তবলার বোল শুনছিল। সাপটা কোথায়? সেই ছেলেটা বাঁশির সুরে তাকে সরিয়ে নিয়েছে। কোন ছেলেটা? সেই ছেলেটা যে আজ কটি বছর ধরে বাইরে দাঁড়িয়ে তোমার রেয়াজ শুনে তুমি বারবার যাকে উপেক্ষা করেছো। চল তো মা, কেমন যেন রহস্য মনে হচ্ছে। বাবা, ছেলেটাকে এখন কি করে বাঁচাবে? ওকে যদি সাপে ছোবল দেয় তাহলে? মারা যাবে। কিন্তু এখন আমি কি করি বলতো? কি করে ওকে আমি বাঁচাই? আমি সাপটাকে ধরছি ওস্তাদ। তুমি সাপ ধরতে পারবে? পারবো। আমি সাপুরুদের কাছে সাপ ধরতে শিখেছি। না হয় বশীকরণ সুরে ওকে বশ করবো। এই ওস্তাদ ধরে ফেলেছি। কামড়াবে কেমন? এখন কামড়াও।
তুমি সাপটাকে ছেড়ে দাও। বাবা, ছেড়ে দিলে কাউকে ছোবল মেরে তাতে কিচ্ছু হবে না। বিষধর সাপ যখন সঙ্গীতের কাছে এসেছে তখন ওর বিষ পানি হয়ে গেছে চম্পা। সঙ্গীত ওকে বিষহীন করেছে। যত হিংস্রই হোক না কেন, সঙ্গীতের কাছে এলে সে অহিংস হয়ে যায়। সাপটাকে ছেড়ে দাও, ও কাউকে কামড়াবে না। দেখছো দেখছো কেমন চলে যাচ্ছে, ও সব ভুলে গেছে। বাবা, সাপ তোমার কাছে এসে যদি ঠাঁই পায়, স্নেহ পায়, তাহলে এই ছেলেটা আজ ক বছর দুয়ারে পড়ে আছে, ওকে কি ঠাঁই দেবে না? চম্পা, তুমি তুমি দীক্ষা চাও? ওস্তাদ, দয়া করুন। তুমি আপনার শিষ্যত্ব গ্রহণের জন্য আজ কতদিন ধরে ঘর ছেড়ে এই বনে জঙ্গলে বেড়াচ্ছে, আমাকে দয়া করুন। বেশ, আমি তোমাদেরকে শিষ্যত্বে বরণ করে নিলাম, তোমাদের শাহ উপাধিও দিলাম। তবে কয়েকটি শর্ত তোমাদের পালন করতে হবে। আমি আপনার নির্দেশ পালন করব। আমিও। সঙ্গীত সাধনায় যতদিন সিদ্ধি লাভ না হয় ততদিন কোন কুমারীর মুখ দর্শন করতে পারবে না। আমি রাজি। জামাল, আমি আমি আপনার নির্দেশ মানব ওস্তাদ। আমার দ্বিতীয় শর্ত, কোনদিন সঙ্গীত কোন জীবনের অকল্যাণে ব্যবহার করতে পারবে না। করলে সঙ্গীত ভুলে যাবে। আমি রাজি। আমিও ওস্তাদজি। প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা করছি। আপনি দোয়া করুন। চির সঙ্গীতময় তোমাদের মঙ্গল করবেন। বাবা, দরজায় সেই পাগলটা দাঁড়িয়ে রয়েছে। দরজায়? কোন পাগলটা? যে আমার মুখের দিকে তাকিয়ে হাসি আর অবাক হয়ে শুনে আমার কথা। ওস্তাদজি, তুমি আজ আমাকেও দীক্ষা দিন। তোমাকে? চলে যাও। আবার তুমি এখানে এসেছ? তোমাকে তো নিষেধ করেছি আমি এখানে আসতে। আপনার নিষেধ শুনে আমিও চলে গেছি আর আসবো না বলে। কিন্তু ওস্তাদজি, মেঘমল্লার রাগে উদারার পঞ্চমে এসে যখন দাঁড়ান, তখন মনে হয় শ্রাবণের মেঘ যেন আমাকে ডাকছে। আবার বিলাপ? সে ডাক শুনে আমি পাগল হয়ে যাই। সে ডাক শুনে আমি সবকিছু ভুলে গিয়ে আবার পথ ভুলে চলে আসি। আপনার কণ্ঠস্বর ঠিক যেন উদারার পঞ্চম। তুমি যাবে কিনা তাই বলো এখান থেকে। আমাকে দীক্ষা দিন। দীক্ষা তোমাকে আমি কোনো দিন দেব না। আমার এখানে দেখলে তোমাকে আমি সুরের আগুনে পুড়িয়ে মারবো, তোমাকে ভস্ম করে দেব। তুমি চলে যাও এখান থেকে। বাবা, তাই হবে ওস্তাদজি, আমি আর কোনোদিন আসবো না। বাবা, তুমি এমন কথা বললে? তোমাকে তো কোনো দিন এমন কঠোর হতে দেখিনি। সবাইকে ভালোবাসতে দেখেছি। তুমি তো বলো সবার মাঝে তোমার সুর তাকে খুঁজে বেড়ায়। ওরে চম্পা, চম্পা, কঠোর আমি হয়েছি। আর জামাল আর মোহাব্বতকে দীক্ষা দিয়েছি সে কেবল তোমারই মুখের পানে চেয়ে, নইলে জীবনে আমি কাউকে দীক্ষা দিতাম না। জমিদার ইয়ারবাখত আমাকে কঠোর করেছে, তার সেই অপমান, সে অপমান আজও আমি ভুলতে পারিনি। মানুষের আত্মার মধ্যে আমি পরমাত্মাকে কামনা করেছি, কিন্তু আজ আমার নিজের আত্মার মধ্যেই সেই পরমাত্মাকে খোঁজ করব। মানুষকে ভালো না বাসলে সুর পালিয়ে যায়, সঙ্গীতের হয় মৃত্যু। সে কথা আমি জানি মা। তবুও আমি কঠোর হয়েছি। তবুও লোকালয় ছেড়ে জঙ্গলে সে ঠাঁই নিয়েছি। মানুষের নিকট থেকে আজ আমি অনেক দূরে সরে গেছি। শোন, কোনো কথা নয়। আমার তানপুরে কই? আমি সুরের মধ্যে ডুবে যেতে চাই, সব ভুলে যেতে চাই। জামাল ভাই, কে? দেখছো না আমি কে? চম্পা। মুখ তুলে তাকিয়ে দেখলে না? না। কেন? ওস্তাদের নিষেধ সে তো তুমি জানো চম্পা। ওস্তাদের দীক্ষা নেবার পরে চম্পাকে একবার চেয়েও দেখলে না। আজ কটি বছর তুমি দুয়ারে দাঁড়িয়ে থাকতে। বাবা তোমায় নিরাশ করলো, আমি তোমাকে উৎসাহ দিয়েছি, আশা দিয়েছি, আর আজ। আমাকে মাফ করো চম্পা। ওস্তাদের আদেশে আমি প্রতিজ্ঞা করেছি, আমি দীক্ষা নিয়েছি। আজ আমি সুর চাই, কেবল সুর। সে সুরের সন্ধান পাবে? ওস্তাদের দয়া হলেই পাবো। সঙ্গীত আমার জীবন, সঙ্গীত আমার মৃত্যু। সঙ্গীতের জন্য আমি সব কিছুই ছেড়েছি। আজ বনে বনে ফুল ফুটেছে, বসন্ত এসেছে জামাল। আমাকে নাইবা দেখলে
বনের দিকে একবার তাকিয়ে দেখো। আজ আমার সেই বসন্ত বাহারের কথা মনে পড়ছে। মনে আছে তোমার? চম্পা, চম্পা, তুমি চলে যাও। আমাকে মাফ করো। সুরের মধ্যে আমি ডুবে থাকতে চাই। আমার কিছু মনে নেই, ওসব তুমি বলো না চম্পা। তোমার মনে না পড়লেও আমার মনে পড়ছে। চম্পা, তুমি? আমি কে? চিনতে পারবে না আমাকে। চেয়ে যাকে দেখবে না তাকে দেখবে কি করে? আমাকে তুমি ক্ষমা করো চম্পা। আজ তোমার গান শুনে মনে হচ্ছে তুমি যেন সে নও। তুমি যেন... আজ আমি সে চম্পা নই। আজ আমি বসন্ত পাহাড়ের অন্তরা। যাক, সুরের সন্ধান পেলে? ওস্তাদের দয়া হলেই পাবো। তুমি সে সুরের সন্ধান পাবে না। পাবো না? সাগরের কাছে মুক্ত চাইলেই কি পাওয়া যায়? যায় না। সাগরের অতল তলে ডুব দিতে হবে, তবে তো। এসব কথা তুমি কি করে জানো? বলবো না। বলতে পারো সঙ্গীতের জন্ম কোথায়? সঙ্গীতের জন্ম? তোমার ওস্তাদকে জিজ্ঞেস করো। তবে আমার কথা বলো না জানো, তিনি তোমাকে সব দেবেন, কেবল ওই রহস্যটি দেবেন না। আর তা না পেলে তোমার সাধনাও ব্যর্থ হবে। তুমি তুমি কে? আমি চম্পা, চম্পাবতী। প্রাণ জুড়িয়ে যায়। কি মধুর! কি মধুর? হ্যাঁ, ওই যে হাসি, ঠিক যেন মুদারার পঞ্চম। তুমি কে? আমি নিজাম। ওস্তাদের দয়া হয়নি বলে তোমাদের মতো শাহ উপাধি পাইনি। তবে আমি পাবো, আমাকে দিতেই হবে। তুমি যখন এখানে বসে গলা সাধছিলে আমি শুনছিলাম। বেশ তোমার গলা, ঠিক ঠিক যেন কোমল গান্ধার। তুই পাবে ভাই, পাবে। পাগলা নিজামের কথা মিথ্যে হবে না। একই, তুমি যাচ্ছ ভাই? হ্যাঁ। কাল আবার এখানে এসো, তোমার রেয়াজ শুনবো। কি আসবে না? না। না বললেই কি না হয়? আবার তুমি আসবে, তোমাকে আসতেই হবে। মুখের অনেক না অন্তরে গিয়ে হ্যাঁ হয়ে যায়। এখানে কি করছো নিজাম? শুনছি। শুনছো না দেখছো? আমার কথা ছেড়ে দাও। আমি শুনেও দেখি না, আবার দেখেও শুনি না। ওই মেয়েটা মানে চম্পা জামালকে কি বললো? আমি তো কিছু শুনিনি। শোনোনি? মিথ্যে কথা। কি বললে? মিথ্যে? আশ্চর্য। বলো কি শুনেছ? আমি দেখেছি তুমি কাছেই দাঁড়িয়েছিলে, অবাক হয়ে দেখছিলে চম্পাকে। দেখেছি? হ্যাঁ, কিন্তু শুনিনি। তুমি দেখেছো চম্পাকে? হ্যাঁ। চম্পা কুমারী? জানি। ওস্তাদের নির্দেশ? ওস্তাদের নির্দেশ? অমান্য করবে? আমি যা দেখেছি তা আবার দেখতে পেলে ওস্তাদ দৌলত শাহ কেন, দুনিয়ার সব নির্দেশও অমান্য করব। অপূর্ব, অপূর্ব নিজাম, অপূর্ব। কি অপূর্ব? ও সুর না, রূপ। কি? তোমার কণ্ঠস্বর মনে হচ্ছে ঠিক যেন মুদারার কড়ি মধ্যম। না না না, আরোহী তোমার ঠিক হচ্ছে না জামাল। তুমি ঠিক ধরতে পারছো না, সুর হারিয়ে ফেলছে মহাব্বত। উস্তাদ, তোমরা চোখ বুঝে বসো। এখন মনে করো সামনে অনন্ত সমুদ্র, তুফান উঠেছে, উত্তাল তরঙ্গ আছড়ে পড়ছে কূলে। পারে যেতে হবে তোমাকে। অন্তর দিয়ে মাঝিকে ডাকো, ভবপারের কান্ডারির কাছে তোমার ডাক সুরে সুরে পৌঁছে দাও। সুর তোলো, সুর তোলো, সুর তোলো। ওস্তাদ,
আমি কোথায় যেন সুর হারিয়ে ফেলেছি, তাকে ধরেও ধরতে পারছি না। না না জামাল, সুর কোনোদিন সহজে ধরা দিতে চায় না। তুমি চেষ্টা করো, একদিন দেখবে তার বিশ্ব জগৎটাই তোমার কাছে সুরময় হয়ে গেছে। সৃষ্টির মাঝেই দেখবে সুরের খেলা। ওস্তাদ, সুরের জন্ম কোথায় তা না জানলে সুরের রহস্য জানতে পারবো না। বলে দিন ওস্তাদ, বলে দিন সুরের জন্ম কোথায়, কোথা হতে সুরের উৎপত্তি, আর কি করে সুর আসে আর বিলীন হয়ে যায় কোন। জামাল, ওস্তাদ আমাকে ছলনা করবেন না। তোমাকে এ কথা কে বলেছে? বলো জামাল, সত্যি করে বলো। ওস্তাদ আমি বলতে পারছো না? না, তোমাকে যেই বলুক জামাল, সে ছলনা করেছে, সে ছলনাময়ী। ওসব তুমি ভুলে যাও, সুরের মধ্যে ডুবে যাও। সুর তোলো জামাল। চম্পা দাঁড়াও। কি? তুমি ঠিকই বলেছো চম্পা, সুর আমি পাইনি। কোথায় যে হারিয়ে যায় আমার কণ্ঠের সুর। কেন এমন হয়েছে বলতে পারো? তোমার ওস্তাদকে জিজ্ঞেস করো, আমাকে কেন? যেও না, দাঁড়াও। তুমি জানো সুরের জন্ম কোথায়? না। তাহলে আমার সুর আজকে তোমার দিকে ছুটে যায় কেন? আমি জানি না, আমাকে যেতে দাও। আমার সুরের শাহানা হাহাকার করে কাঁদে, কেন বাঘের শ্রীর সুরে তোমার কান্না শুনতে পাই? বলো, জবাব দাও। এসব কথা আমাকে কেন বলছো? তোমাকে অবহেলা করে এই সুর সাধনা থেকে আমাকে মুক্তি দাও। জামাল, ওস্তাদ তোমাকে শিষ্যত্বের অধিকার থেকে আমি মুক্তি দিলাম। তুমি নির্দেশ অমান্য করেছ। আমাকে মাফ করুন ওস্তাদ। তুমি এখানে আর এক মুহূর্ত থেকো না। বাবা, জামালের কোনো দোষ নেই, আমি ওর কাছে এসেছি। বাবা, এই বুঝি তোমার সঙ্গীত আর সুরের রহস্যের সন্ধান? না, তুমি এই মুহূর্তে স্থান ত্যাগ করো, চলে যাও এখান থেকে। আমি যেন কোনোদিন তোমাকে আমার এই আশ্রমে না দেখি। বিনা অপরাধে আমাকে? তুমি আমার নির্দেশ অমান্য করেছ। মোহ মায়া কামনা যে ত্যাগ করতে পারে না, সঙ্গীত তার জন্য নয়। যাও, চলে যাও এখান থেকে। আমি চম্পাকে দেখিনি ওস্তাদ, তবু মিথ্যে অপবাদ নিয়ে আমাকে। বেশ, আমি চলেই যাচ্ছি। যে সঙ্গীতের জন্য আমি পাগলের মতো দুনিয়ার বুকে ঘুরে বেরিয়েছি, সেই সঙ্গীতের জন্ম রহস্য যেন আমি পাই। চম্পা, না থাক, তুমি নিরপরাধ। যাবার বেলায় সবার সামনে তাই বলে গেলাম। জামাল চলে গেল। চম্পা, আমি আর কাউকে শিষ্যত্বে বরণ করব না। আমি যা পেয়েছি তা দিয়ে যাব পাখালির কণ্ঠে। আমি কাউকে তা দেব না। মানুষ সাপের চেয়ে হিংস্র, কপট। মোহাব্বত, তুমি আজ আমাকে এক অন্যায়ের পথ থেকে সাবধান করেছ। তোমাকে আমি আশীর্বাদ করছি, সঙ্গীতের সাধনায় সিদ্ধি লাভ করো, তবে আমার এখানে নয়। তুমিও চলে যাও। আয় চম্পা, আয় আমার সঙ্গে, আয়, তাড়াতাড়ি আয়। আমাকেও যেতে হবে? হ্যাঁ, আমিও যাব, তবে লাভের সওদা না করে নয়। কৌশলে জামালকে সরালাম। আমার পথে সেই ছিল কাঁটা। এবার কি মোহাব্বত, ভীম পলশ্রীর আগের মতো এমন ঠমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? হ্যাঁ, তুমিও যাও, ওস্তাদ যে যেতে বললেন। তুমি এখানে কেন? দীপক রাগের মতো গমক তুলে ওস্তাদ চলে গেলেন। মনে হলো বনে বুঝি আগুন লাগবে। তুমি এখান থেকে চলে যাও। তা যাচ্ছি, তবে তুমিও চলে যাও ভাই। আমি যাব না। যাবে না? তাহলে কি করবে?
এত প্রশ্ন কেন? তোমাকে যেতে বললাম, চলে যাও। ও বাবা, তোমার কণ্ঠের সুর দেখছি তারার ধৈবত। কিন্তু ভাই, একটা কথা মনে রেখো, যত সুরের খেলাই খেলো, সোম কিন্তু জীবনেও পাবে না। আশি, কি হয়েছে রে আশি? চোর ধরা পড়েছে গো। চোর? হ্যাঁ গো। কোথায়? বাগানে গো। বাগানে চোর লুকিয়েছিল। কাল পূর্ণিমা রাত ছিল। রাজকুমারী আর আমি বাগানে বেড়াতে যাই। গিয়ে দেখি চোর পালিয়ে রয়েছে। রাজকুমারী অনেক কথা জিজ্ঞেস করে, উত্তর না পেয়ে কোতোয়ালের হাতে তাকে দিয়ে এসেছে। কি সর্বনাশ! সর্বনাশ বলতে সর্বনাশ, আর একটু রাত হলেই সর্বনাশ করে ছাড়তো। চোরের ঢং দেখো না, হাতে একটা তানপুরা, পরনে আলখেলা, দেখে মনে হবে সাধু। কি হয়েছে রানী? চোর ধরা পড়েছে। চোর? কাল রাতে বাগানে ময়নামতির হাতে ধরা পড়েছে। বটে? কোতোয়াল, তুমি এখন যাও, যা করতে হবে আমি তা পরে বলবো। কি হয়েছে মা? তুই যে রাতে চোর ধরেছিস, সেই চোরের কথা বলছে। চোর? কোতোয়াল, রাজকুমারী, কাল রাতে যে লোকটাকে তোমার হাতে দিয়ে বলেছিলাম খাদ্য ও আশ্রয় দিয়ে রাখতে, সে লোকটা কোথায়? কারাগারে। কারাগারে? আমি কি কারাগারে রাখতে বলেছিলাম? যাও, তাকে এক্ষুনি মুক্তি দিয়ে রাজ অতিথিশালায় থাকার ব্যবস্থা করো। তুই এসব কি বলছিস মা? সবাই বলছে চোর, আর তুই বলছিস তাকে সসম্মানে রাজ অতিথিশালায় রাখতে? আমি তো কিছু বুঝতে পারছি না। লোকটা চোর নয় বাবা। তাহলে কে? কে তাও জানি না। কাল ছিল মাঘী পূর্ণিমা। আরশিকে সাথে নিয়ে আমি বাগানে বেড়াতে যাই। গিয়ে দেখি আজব ব্যাপার, গাছের শাখা ফুলে ফুলে ভরে গেছে। মরা শাকে নতুন পাতা গজিয়েছে। মাধবীলতায় অসময়ে ফুল ফুটেছে। আমি অবাক হয়ে গেলাম। কান পেতে শুনতে পেলাম বাগানের ধারে কে যেন বসন্ত বাহার গান গাইছে। কি অপূর্ব তার কণ্ঠস্বর, কি অপূর্ব তার সুসৃষ্টি। তখন বুঝতে পারলাম, যার সুরের প্রভাবে মরা কুঞ্জও ফুলে ফুলে ভরে গেছে, সে সাধারণ লোক নয় বাবা। সুর কি কোনোদিন মরা গাছে ফুল ফোটাতে পারে রে মা? পারে বাবা, আমি ওস্তাদের কাছে শুনেছি। সুরে সাগরের ঢেউ স্তব্ধ হয়ে যায়, আগুন জ্বলে, মরুভূমিতেও বৃষ্টির ধারা নামে, মরা কুঞ্জেও ফুল ফোটে। বাবা। কি মা? লোকটা সুরের সন্ধানে ঘর ছেড়েছে। আমি তাকে আশ্বাস দিয়েছি তার সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করে দেব। আমার ওস্তাদের কাছে তার সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করে দিন। সে কি ময়না, তা কি হয়? রাজবাড়ির ওস্তাদের কাছে এক তুই ছাড়া আর কেউ তো সঙ্গীত শিখতে পারে না মা। কোথাকার কে, তার পরিচয় জানা নেই। নাইবা থাকলো পরিচয়, শিল্পীর পরিচয় সে শিল্পী। সবার ঊর্ধ্বে তার আসন, সে আসন যারা দিতে পারে না তারা তো মানুষ নয় বাবা। বেশ, তোর ইচ্ছা যদি এই, তাহলে আমি তাতে বাধা দেবো না। আমি আজই ওস্তাদকে বলে দেব। কোতোয়াল হুজুর, তোমার বিচার পরে হবে। তুমি সসম্মানে সেই শিল্পীকে রাজ অতিথিশালায় থাকবার ব্যবস্থা করো। আমি এক্ষুনি গিয়ে তার সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নেব। এ কি বলছো? তুমি রাজা, তুমি যাবে কোথাকার কে তার সঙ্গে দেখা করতে? দরকার হলে তাকে ডেকে নিয়ে এসে যা তোমার বলতে হয় বলো। শিল্পীকে কোনোদিন রাজার কাছে ডাকতে নেই রানী। দরকার হলে রাজাই যাবে শিল্পীর কাছে। হাজার আলী। হুজুর। এই সেই ঝর্ণা, এইখানে দৌলত শাহর কন্যা চম্পাবতী প্রত্যেক দিন সকালে পানি নিতে আসে। বেশি দেরি নেই, সত্তরই সে আসবে। আমি শীষ দেবার সাথে সাথে তোমরা জোর করে ধরে তাকে পালকিতে তুলে সোজা নিশারপুর নিয়ে যাবে। আচ্ছা। এখানে বাধা দেবার কেউ নেই, তবুও যদি কেউ আসে তাকে বাধা দেবে। দরকার হলে। আচ্ছা। মনে রেখো, চম্পাবতীকে কোনো অসম্মান করবে না। সেই হবে নিশারপুরের নবাব ইয়ার বখতের পুত্র দিদার বখতের বেগম। যাও, লুকিয়ে থাকো। এমন ভাবে আমরা চম্পাবতীকে নিয়ে যাব যেন দৌলত শাহ কোনো দিন জানতে না পারে। আপনার নির্দেশ পালন করব, আপনি নিশ্চিন্ত থাকুন। চম্পা? কে? আমি? চিনতে পারছো না? আপনি
এখানে কেন? কেন? তোমার কেনর উত্তর পরেই পাবে। এখন বলো, তুমি স্বইচ্ছায় আমার সাথে যাবে কিনা? আমি তোমাকে নিতে এসেছি। কোথায়? অবশ্য জামালের কাছে নয়, আমার নিজের কাছে। নিশারপুরের ভাবি নবাবের তুমি হবে প্রথমা বেগম। তুমি সব কি বলছো? পথ ছাড়ো, আমাকে যেতে দাও। আমি সঙ্গীত শিখতে আসিনি চম্পা। দৌলত শাহর ওপর আমার পিতা ইয়ার বাক্তে যে অন্যায় করেছিলেন তার ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু সে সুযোগ আমি পেলাম না। আমার সব প্রতিজ্ঞা তোমার রূপের জোয়ারে ভেসে গেল। আমি যখন জানতে পারলাম তুমি জামালকে ভালোবাসো, তখন কৌশলে জামালকে সরিয়ে দিয়েছে। তুমি চলো চম্পা, আমি তোমাকে নিশারপুরের বেগম করব। তুমি তোমার আসল পরিচয় গোপন রেখে রাখতে বাধ্য হয়েছিলাম চম্পা। চলো, দেরি করো না। না, স্বেচ্ছায় না গেলে জোর করবে। তাছাড়া উপায় থাকবে না। পথ ছেড়ে দাও বলছি। যাবে না? না। চলো, পালকি এসেছে। না বাবা, বাবা, মহব্বত আগুন ধরে যাবে, দীপকের সুরে সব পুড়ে যাবে। তুমি এখানে কেন? সীমা ছাড়িয়ে যেও না মহব্বত, সর্বনাশ হবে। সর্বনাশ? তুমি চম্পাকে জোর করে নিয়ে যাবে? দেখতেই পাচ্ছ, বাধা দিতে চাও? এসো, বাধা দাও। বাধা ওটা যেখান থেকে আসবার সহজেই আসবে, তবে তোমার সর্বনাশ তুমি নিজে ডেকে এনো না মহব্বত। চম্পা, চম্পা, পালকিতে ওঠো। উঠবে না? রাজা আলী, তোর পালকিতে। নিজাম, ওস্তাদ দৌলত শাহকে বলো সঙ্গীত শিখতে এসেছিলাম, সে বাণিজ্যে আমার লোকসান হলো, তবে আজ যে লাভের সওদা করে গেলাম তাতে সে লোকসান আমার পুষিয়ে যাবে। উস্তাদ, চম্পাকে নিয়ে গেল উস্তাদ। চম্পা, চম্পা, কোথায় গেলি মা? এদিকে আয়। সব যেন কেমন হয়ে যাচ্ছে, সুর যেন হারিয়ে যাচ্ছে, লয় পাচ্ছে না মা, লয় পাচ্ছে না। উস্তাদ, উস্তাদ। কে ডাকছে? কে? আমি নিজাম। তুমি আবার এসেছো এখানে? চম্পি উস্তাদজি। কি বললে? মহব্বত চম্পাকে ধরে নিয়ে গেছে। মহব্বত না, তুমি আমার কন্যার দিকে তাকিয়ে থাকতে আজ এসেছো আমার কন্যাকে অপহরণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। বলো চম্পা কোথায়? বলবে না? বলো। আমাকে যে শাস্তি দিন আমি মানা করব না উস্তাদজি, কিন্তু আপনি শিগগির চলে যান। মহব্বত এখনো বেশি দূর যেতে পারেনি। নিজাম, আমি তোমাকে পুড়িয়ে মারবো। বলো চম্পা কোথায়? মহব্বত পালকিতে তুলে জোর করে নিয়ে গেছে উস্তাদজি, আমার কথা বিশ্বাস করুন। এখনো মিথ্যে কথা বলছো। বাবা, বাবা, চম্পা, চম্পা, কি নিজাম? তাহলে তুমি বাবা, তোকে তাহলে নিশারপুরের ইয়ার বক্তের ছেলে দিদার বক্ত জোর করে পালকিতে তুলে নিয়ে যাচ্ছিল। ইয়ার বক্তের ছেলে দিদার বক্ত? নিজাম, নিজাম, তুমি না বলেছিলে মহব্বত? সেই ছদ্মনামে আপনার শিষ্যত্ব গ্রহণ করে বাবা। সে কোথায়? পথে একটা সাপ মহব্বতকে দংশন করে, তার সাথীরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মনে হয় সে মারা গেছে। সেই ফাঁকে আমি সুযোগ পেয়ে পালিয়ে এসেছি বাবা। বাবা, নবাব ইয়ার বক্তের পুত্র মারা গেছে? বাবা, চমৎকার, চমৎকার প্রতিশোধ মা। কিন্তু নিজাম, নিজাম, আমি তোমাকে অন্যায় ভাবে আঘাত করেছি নিজাম। আপনার কাছে তো কিছুই পাইনি উস্তাদজি, একটু আঘাত তাও কি পাবো না? নিজাম, আঘাত উস্তাদের শ্রেষ্ঠ দান। এই আঘাত না পেলে তো যন্ত্রের সুর জাগে না উস্তাদজি। আঘাতে যন্ত্র বেজে ওঠে, নিজাম সুর কথা বলে। নিজাম, এই কথা তুমি কি করে জানো? তুমি কে? তুমি বলো, তুমি কে? আমি কে তা তো জানি না উস্তাদজি। জানো না তা জানো না? তুমি কি চাও আমার কাছে নিজাম? তুমি কি চাও? উস্তাদজি, দেব তোমাকে দৌলত শাহ যা কিছু আছে সব তোমাকেই দেব। শুধু বলো, বলো তুমি কে? কি তোমার পরিচয়? আমার পরিচয়? হ্যাঁ, তোমার পরিচয়। আমার পরিচয়? বলো, বলো। আমার পরিচয়, আমি সবাই বলে নিজাম পাগল। নিজাম পাগল।
সার্থক হয়েছে। আমার ঘরানা তোমার মধ্যে, হ্যাঁ মা, হ্যাঁ তোমার মধ্যে বেঁচে থাকবে। আপনি দোয়া করুন ওস্তাদজি। জামাল শাহ, তুমিও অপূর্ব সুরের অধিকারী হয়েছ। আমি প্রাণ ভরে তোমাকেও দোয়া করছি। সাধনা করো, আরো উন্নতি হবে। দোয়া করুন ওস্তাদ। হ্যাঁ, এখন যাও। ওস্তাদ ওমর খাঁ। আরে এ কি হুজুর, আপনি নিজে আমাকে ডাকলেই তো। আমি নিজেই এসেছি। ময়নামতির শিক্ষার কি শেষ হয়নি ওস্তাদজি? সঙ্গীত শিক্ষার কি শেষ আছে হুজুর? এই মহাসাগরের কতটুকুই বা আমরা জানি। তবে হ্যাঁ, ময়নামতিকে আমি যা দিয়েছি আর সে যা শিখেছে তার জুড়ি আপনার বিরলা রাজ্যে কেন, অন্য কোন রাজ্যে আছে বলে আমার জানা নেই। ময়নামতি সঙ্গীতে অনন্যা। তাই যদি হয় ওস্তাদজি, তাহলে আমার ময়নামতিকে আমি তারই হাতে দেব যে তাকে সঙ্গীতে পরাস্ত করতে পারবে। যদি কেউ না পারে, সঙ্গীতে সে চির বিজয়িনী হয়ে থাকবে। এই কে আছিস, আজই রাজআজ্ঞা প্রচার করে দে। রাজকন্যা ময়নামতিকে যে সঙ্গীতে পরাস্ত করতে পারবে তার সাথে আমি ময়নামতিকে বিয়ে দেব, আর যৌতুক অর্ধেক রাজত্ব। ময়নামতির কাছে একে একে সকলেই পরাজয় বরণ করেছে। তার সমকক্ষ আর কেউ কি আছে ওস্তাদজি? ময়নামতির কাছে সকলকেই পরাজয় বরণ করতে হবে হুজুর। আর এমন কেউ নেই যে ময়নামতির নিকট টিকতে পারবে। কেউ নেই? না। আছে, একজন এখনো আছে ওস্তাদজি। আছে? কে সে? জামাল শাহ। জামাল শাহ? জামাল শাহ, হ্যাঁ হ্যাঁ, জামাল শাহ অপূর্ব সুরের অধিকারী বটে। তার সুরসৃষ্টি অনবদ্য, কিন্তু তবুও সে তোমার সমকক্ষ নয় মা। তবুও সে যদি প্রতিযোগিতা না করে তাহলে বিজয় আমার অসম্পূর্ণ থেকে যাবে ওস্তাদজি। এই কে আছিস? জামাল শাহ। আমি বলছি রাজা, জামাল ময়নামতির কাছে সঙ্গীতে সমকক্ষ নয়। তবুও ময়নামতির এই ইচ্ছে ওস্তাদজি। আমাকে ডেকেছেন? হ্যাঁ জামাল শাহ, তুমি ময়নামতির সঙ্গে সঙ্গীতে প্রতিযোগিতা করবে। ময়নামতির সাথে? আমাকে মাফ করুন। কেন? বিনা প্রতিযোগিতা আমি পরাজয় স্বীকার করছি রাজা। তা হয় না। আমাকে মাফ করুন রাজকন্যা। যে স্বেচ্ছায় পরাজয় স্বীকার করছে তাকে পরাজয়ের হাত থেকে রেহাই দেবেন না? প্রতিযোগিতা করা না করা আপনার ইচ্ছা, তবে সঙ্গীতে বিজয়িনীর গৌরব অর্জন করব, তাতে আপনি বাধা দেবেন না। আমাকে ক্ষমা করুন। আমি পরাজয়ের গৌরব নিয়ে আজই এই রাজ্য ছেড়ে চলে যাব রাজকন্যা। চলে যেতে কেউ মানা করবে না, তবে আমি আপনাকে আশ্রয় দিয়েছি, সঙ্গীত শিক্ষার জন্য আমি সুযোগ করে দিয়েছি, উৎসাহ দিয়েছি, অনুপ্রেরণা দিয়েছি। আমার সে কথা চিরকাল মনে থাকবে। আমার সঙ্গে সঙ্গীতে প্রতিযোগিতা না করলে আমি বুঝবো আপনি চান না যে সঙ্গীতে আমি বিজয়িনী হই। আমি বুঝবো আপনি অকৃতজ্ঞ, নিমক হারাম। নিমক হারাম? আমি? বেশ, রাজকন্যার ইচ্ছেই পূর্ণ হবে। ওস্তাদজি, আমি প্রতিযোগিতা করব। না
ময়না, সুর ধরো ময়নামতি, সুর ধরো। হাত থামলে কেন? আমি পারছি না ওস্তাদজি, আমাকে ক্ষমা করুন। সে কি ময়নামতি মা, সুর ধর, এ পরাজয় যে অগৌরবের। জানি বাবা, আমি সঙ্গীতে অপরাজিতা নই, আমি আজ পরাজিতা। একই হলো রাজা, ময়না চলে গেল, ময়না পরাজিতা। না 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 না, এ দুর্দৈব, আমি মানি না, আমি মানি না। আবার না হয় আমি হয় না ওস্তাদজি। জামাল শাহ, জাহাপনা। তুমি রাজাজ্ঞা শুনেছো? শুনেছি। তাহলে প্রস্তুত হও। আমাকে আজ রাতটুকু সময় দিন। দিলাম। কাল প্রত্যুষে বিয়ের নহবত বেজে উঠবে। ময়নামতিকে আমি তোমার হাতে তুলে দিয়ে আমি আমার কথা রক্ষা করতে চাই। হুজুর। বলুন ওস্তাদজি। তাহলে ময়নামতির সর্বনাশ হবে। কিন্তু রাজ প্রতিজ্ঞা সে সর্বনাশের চাইতে অনেক অনেক মূল্যবান ওস্তাদজি। জামাল, সুরের জন্ম কোথায় তার সন্ধান পেলে তুমি কি আর ফিরে আসবে না? আমি যে তোমার জন্য অপেক্ষা করছি জামাল। জামাল, তুমি ফিরে এসো। চম্পা, 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 চম্পা আমাকে ডাকছে, আমি যাব। না না না, আমাকে পালাতেই হবে। অনেক রাত হয়েছে, রাজপুরীর সবাই ঘুমিয়েছে। এই সুযোগ, এই সময়, এখন পালাতে না পারলে কাল সকালেই রাজা তার প্রতিজ্ঞা পালন করবেন। সে আমি চাই না, সে আমি পারবো না। হে কি, রাশি রাশি ফুল ছড়িয়ে মালা হাতে আমার দুয়ারে বসে কে তুমি? কে? উত্তর দাও, ওঠো। ময়নামতি, রাজকন্যা, তুমি ফুলের মালা হাতে আমার দুয়ারে। তাহলে তাহলে তুমি কি আমাকে ভালোবাসো রাজকন্যা? একদিন মাঘী পূর্ণিমায় তুমি আমার কুঞ্জে এসেছিলে। সেদিন তোমার সুরে ফুটেছিল রাশি রাশি ফুল, মরা ডালে এসেছিল নতুন পত্র, সুর পেয়েছিল পাখির কণ্ঠ। আজও তো সেই মাঘী পূর্ণিমা, জ্যোৎস্নার স্নিগ্ধ ধারায় দুনিয়া পুলাকে হাসছে। সেই ফুল আজও ফুটেছে, সেই ফুল দিয়ে তোমাকে বরণ করতে এসেছি জামাল। এই জন্যই বুঝি ইচ্ছাকৃত পরাজয় রাজকন্যা? রাজকন্যা নয়, বলো ময়না, ময়নামতি। আমার পরাজয় নয় জামাল, এ আমার গৌরব, আমার বিজয়। বাইরে হেরে গিয়ে অন্তরে আমি বিজয়িনী হয়ে থাকতে চাই। এ কি করছো ময়নামতি? তুমি ফুলের মালা হাতে যাকে বরণ করতে এসেছো, তার জন্য যে আরো একজন নীরবে অশ্রুর মালা গাচ্ছে। তাহলে আমার প্রেম, আমার ভালোবাসা, আমার পরাজয়, আমার এই মালা গাথা কি মিথ্যে? প্রেম কোনোদিন ফুলের মালায় বাধা পড়ে না রাজকন্যা। অশ্রুর মালা গাথাই প্রেমের ধর্ম। আজ তোমাকে আমি সব বলবো। আমার কাহিনী শুনে যদি ইচ্ছা হয় মালা দিও, আমি কণ্ঠে পড়ব। কাহিনী? হ্যাঁ, কাহিনী। এই রাজপুরীর বাইরে চলো, সেখানেই আমি বলবো সব। এসো আমার সাথে। যাবে? যাব। চলো, যত দূরে নিয়ে যেতে চাও আমি যাব। চম্পা, চম্পা। কি বাবা, হে কি তানপুরা নিয়ে বসে আবার উঠে এলে যে? রিয়াজ করবে না? ওরে না 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 মা, তুই এতদিন সুর হয়ে আমার কণ্ঠে ছিলি মা, এবার বোধহয় বিদায় দেওয়ার পালা এসেছে আমার। এসব কি বলছো বাবা? আমি মানুষের অকল্যাণে সুর ব্যবহার করেছি মা। আমার সুরের অকল্যাণ প্রভাবে দিদার বক্ত মারা গেছে, তাই বুঝি সুর সুর আমি হারিয়ে ফেলছি। লয় আমি খুঁজে পাচ্ছি না মা। সঙ্গীত সঙ্গীত আর আমার জন্য নয়, সে হারিয়ে যাচ্ছে মা, সে হারিয়ে যাচ্ছে। কোথা থেকে যেন ভেসে আসছে এক অপূর্ব সুর, সে যেন আমাকে ডাকছে। আমাকে আমাকে যেতে হবে মা। যে সুরের সাধনা করে পাইনি আমি, সেই সুর যেন ভেসে আসছে। সেই সুরের আহ্বান আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি মা। আমার যে দেবার পালা এসেছে বাবা,
তোমাকে দেব, পূর্ণ করে দেব। চলো আমার সাথে চল মা, দেরি নয় দেরি নয়, অনেক দূরে যেতে হবে। কোথায় বাবা? জীবনের শেষে সেই সুর শুনেছি মা, যে সুরে নিজেকে বিলীন করে দিতে পারে, সুরের জন্ম সেইখানে মা। সেই যে সুরধাত্রী, সারা জীবন যে সুর চেয়েছি এবার তো আমি পেয়েছি। ওরে চল চল চল, দেরি নয়, চল। চম্পা আমার সঙ্গীত, আমার প্রেম, তাকে ঘিরে রয়েছে আমার সুর, আমার জীবন, আমার মরণ। দেখি তুমি কাঁদছো ময়না? আমার কাহিনী শুনে কণ্ঠে মালা দিলে না? দাও। না। কেন? তুমি এই মালা হাতে নিয়ে যাও। চম্পাবতীর কাছে আমার গাঁথা মালা চম্পাবতীর হাতেই গলায় পড়ো। তুমি চলে যাও। আমাকে ভুলে যেও না ময়না। আমি যাবার বেলায় তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। তুমি সুখী হবে, এ দুঃখ তুমি ভুলে যাবে। তুমি হবে চির বিজয়িনী, চির অপরাজিতা। আমি চলি ময়না। এ কি, কে তুমি মা? এত রাতে এখানে কাঁদছো, কি হয়েছে মা? কিছুই হয়নি। আপনারা? আমরা বিদেশি। কোথায় যাবেন? বিরলের রাজবাড়িতে মা। কেন? সুরধাত্রীর সন্ধানে, সুরের জন্মদায়িনীর পদপ্রান্তে, যেখান থেকে সুর জন্ম নিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ছে। অনন্ত সে সুর আমি শুনেছি মা। আচ্ছা বলতে পারো কোথায় সে রাজবাড়ি, কোথায় সে সুরধাত্রী? ইনি কে? ইনি এই আমার কন্যা। নাম? চম্পাবতী। চম্পা। চম্পা? চম্পা? তুমি চম্পা? চম্পা, তুমি সুখী হব, তুমি সুখী হও। তুমি চির বিজয়িনী বোন। আমি চির পরাজিতা। জামাল শাহের সন্ধানে আমরা অনেক দূর থেকে এসেছি। সে কোথায়? শুনেছি সেই রাজপুরীতেই। জামাল শাহ এইমাত্র চলে গেছেন। কোথায়? হয়তো সামনের দিকে, তাকে বেঁধে করে দিয়েছি। সে তোমার কাছে ফিরে যাবে বোন। যাও, দেরি করো না। সে তোমার, চিরদিন সে তোমার। চল মা, দেরি করলে আমার যে সব যাবে। চল চল চল। সেই সুরের আহ্বান, সেই সুরের ডাক আমি শুনতে পাচ্ছি। আপনারা আস্তে আস্তে আসুন, আমি আগে যাচ্ছি। জামাল, জামাল। তুমি সঙ্গীতের জন্ম রহস্য জানতে চেয়েছিলে না ওস্তাদ? প্রেমের মধ্যেই সঙ্গীতের জন্ম। তোমার প্রেম সার্থক হয়ে উঠুক সঙ্গীতের মধ্যে। সঙ্গীতের জন্ম রহস্যের সন্ধান দিতেই তোমাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। সে রহস্যের সন্ধান তুমি পাবে বাবা। বিরহে মিলনে তিনি যে খেলা খেলছেন, সেই চির সুরের মধ্যেই। ময়নামতি, সুর শুনতে পাচ্ছি না। ময়নামতি, ময়নামতি, কোথায় তুমি? একই পৃথিবীর অভ্যন্তর হতে একই সুর উঠছে। ময়নামতি, ময়নামতি, তুমি পরাজিতা নাও, তুমি পৃথিবীতে চির অপরাজিতা। ময়নামতি, কোথায় কোথায়? কেবল যে শুধু সুর শুনতে পাচ্ছি। একই সুরের ঝর্ণাধারা ময়নামতি। জামাল সুরের মাঝেই সে নিজেকে আত্মাহুতি দিয়েছে। যুগে যুগে এই আত্মাহুতির মাঝেই সুর জন্ম নিয়েছে। ময়নামতি, সেই সুর জন্ম রহস্যের সন্ধান দিয়ে গেছে। এ সুর অনন্ত, এ সুর অপার্থিব। ময়নামতি, তোমার সুর হতে উচ্চারিত এই ঝর্ণাধারা চিরদিন যেন দুনিয়ার প্রেম বিদগ্ধ মানুষের আত্মা শান্তি লাভ করে। জামাল, দগ্ধ প্রাণের জ্বালা মিটে যায়। হ্যাঁ, তাই হবে বাবা। বঞ্চিত প্রেমের জ্বালা নিয়ে এখানে এসে এই রাত্রিতে যে এই ঝর্ণাধারার পানি পান করবে, তার সমস্ত জ্বালা যাবে। তুমি যাও। চম্পাবতী অপেক্ষা করছে। তোমার জীবনে একটি মিলন, একটি বিরহ,
একটি সঙ্গীত, অন্যটি সুর। ওস্তাদজি, চিরদিন চিরদিন এই ঝর্ণাধারার কলতানে যে সুর ধ্বনিত হবে, সেই সুর তোমাকে আমি দিয়ে গেলাম। সেখানেই সুর পাবে, সৃষ্টি পাবে, শান্তি পাবে, মুক্তি পাবে। অনন্ত অন্বেষা নাটকের অভিনয় শুনলেন।